এই শহরটি আবিষ্কারের পেছনে রয়েছে অদ্ভুত এক রহস্য, যেখানে মানুষ এবং এলিয়েনরা মিলেমিশে বসবাস করত। হঠাৎ করে এই এলিয়েনরা মানুষের উপর চড়াও হয়। বিজ্ঞানীরা এই শহরটি আবিষ্কারের পেছনে রহস্য খুঁজে পান। সেই সাথে তারা এটাও জানতে চায় সমস্ত এলিয়েনদের কিভাবে এই শহর ছাড়া করা হয়েছিল। তাই আজকের পুরো গল্পে আমরা এই বিষয়টি জানতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটি ভয়েস ওভারের মাধ্যমে বলা হয় চায়নার কিছু পাহাড়ের গুহায় অনেক বছর আগের কিছু প্রাণীর ফসিল পাওয়া গিয়েছে। আজ থেকে অনেক বছর আগে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, আর এগুলো মূলত তাদেরই হাড্ডি। আর এসবের উপর ইনভেস্টিগেশন করার জন্য একটা টিমকে তৈরি করা হয়, আর এই টিমের নাম রাখা হয় ব্যুরো 749। তারা যখন তাদের টিম নিয়ে সেখানে চলে যায়, তখনই তারা একটি হিউম্যানের স্কাল দেখতে পায়। এই স্কালটি দেখতে পেয়ে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেটা দেখতে অনেকটা মানুষের মাথার খুলির মতো। আবার এটা দেখতে অনেকটা অদ্ভুত লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন দুইটা মানুষের মাথার খুলি একসঙ্গে জোড়া লাগানো হয়েছে। এরপর আমরা দেখতে পাই ব্যুরো 749 টিম সেখানে পাহাড়ের খননের কাজ করছে। তারা সেখানে কোনো কিছুর একটা সন্ধান করছিল। তখনই তারা একটা বিশাল দৈত্যের মাথার খুলি খুঁজে পায়। কিন্তু যখনই তারা সেই স্কালটিকে বাইরে বের করার চেষ্টা করে, তখনই সেখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। এই ভলকানিক বিস্ফোরণের ফলে বেশিরভাগ কর্মচারী মারা যায়। এরপরেও কিছু গবেষক চেয়েছিল জায়গাটিকে ভালোভাবে পরীক্ষা করে দেখতে, কিন্তু এই কাজটা করা অতটাও সহজ ছিল না। তাই টিম লিডার এই কাজের জন্য কিছু দক্ষ সৈনিককে বেছে নেয়, যাদের মধ্যে সেই টিম লিডারের মেয়ে ইয়ংও ছিল। সেই সাথে আমরা এই গল্পের প্রধান চরিত্র উজিকে দেখতে পাই। উজির সাথে তার আরো কিছু বন্ধু ছিল, এদের মধ্যে একজন ছিল ডিং। এরপরে আমরা দেখতে পাই তারা সবাই পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। একসময় তারা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয় যেটাকে মূলত ভুতুরে জায়গা মনে করা হয়, যেখানে আগে অনেকগুলো ভূত থাকতো, কিন্তু এখন সেখানে কোনো ভূতই নেই। এরপরে তারা সবাই মিলে পাহাড়ের অপর পাশে পৌঁছে যায় এবং সেখানে বরফের মধ্যে তারা বিশাল আকারের একটা পায়ের ছাপ দেখতে পায়। কিন্তু এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে, এটা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না। এই বিষয়ে জানার জন্য তারা তাদের হেডকোয়ার্টারে খবর পাঠায়, আর তারা পায়ের ছাপের পিছু নিয়ে সামনে এগোতে শুরু করে। একটা সময় তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তারা অনেকগুলো বাদুড়কে দেখতে পায়। এই বাদুড়গুলো অন্যান্য বাদুড়ের থেকে একটু ভিন্ন ছিল, কারণ এগুলো দেখতে কিছুটা নীল রঙের ছিল। এরপরই একটা বাদুড় হঠাৎ করে টিম লিডারের উপর অ্যাটাক করে বসে। তবে সেখানে থাকা একজন সৈনিক বাদুড়টিকে ক্যাচ করে ফেলে, কিন্তু বাদুড়টিকে ধরার কারণে সেই ছেলেটির হাতে আগুন লেগে যায়, আর ধীরে ধীরে সমস্ত বডিতে আগুন লেগে সে একটা কঙ্কালে পরিণত হয়। আর এখানে আমরা জানতে পারি এই সকল বাদুড়কে মূলত ফায়ার ব্যাট বলা হয়। সেখানে আরো কিছু সৈনিক বাদুড়ের আক্রমণে আগুনে পুড়ে মারা যায়। এখানে থাকা সমস্ত বাদুড়ই তাদের উপর অ্যাটাক করে বসে। কিন্তু এই বিপদ তাদের এখনো শেষ হয়নি, কারণ তখনই সেখানে বিশাল আকারের একটা মনস্টার এসে হাজির হয়। এই মনস্টারটা অনেক বেশি বড় ছিল। সে সেখানে পা রাখা মাত্রই বরফের পাহাড় ভেঙে নিচে পড়তে শুরু করে, আর সবাই সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু এই পালানোর জন্য তারা সফল হতে পারেনি। কিছু সৈনিক বরফে চাপা পড়ে মারা যায়, আর বাকিরা বাঁচার জন্য নিচে ঝাঁপ দেয়। কিন্তু তাদের ভাগ্য প্রচণ্ড খারাপ ছিল। তারা নিচে গিয়ে একটা বরফের গুহায় পড়ে যায়, আর কিছু বরফ এতটাই ধারালো ছিল যে অনেক সৈনিক সেই ধারালো টুকরোতে কেটেই মারা যায়। এখানে আমরা মুভির মূল চরিত্রকে দেখতে পাই। তারা একটি বরফের ঢালে ঝুলে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সেখান থেকেও নিচে পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উজি এবং ইয়ং মাটিতে পড়ে আছে, কিন্তু তারা এখনো মারা যায়নি। তাদের সাথে থাকা টিম লিডার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট এবং উজির বন্ধুরাও বেঁচে রয়েছে। এখানে বিজ্ঞানী তাদের সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। একটু দূরে যাওয়ার পর তারা একটি টাওয়ারকে দেখতে পায়, যার নাম ছিল ডেমন টাওয়ার। এখানে আসার পর বিজ্ঞানী তাদেরকে বলেন এই জায়গাটি তিনি অনেক বছর ধরেই খুঁজছিলেন। আর এখানে আমরা জানতে পারি এই গল্পের সমস্ত রহস্য এই টাওয়ারের মধ্যেই লুকিয়ে আছে। বিজ্ঞানী যখন সেখানে রাখা একটি ক্যান্ডেলকে জ্বালায়, তখন টাওয়ারের আগুনও জ্বলে ওঠে।
এবং একটা লম্বা আগুনের শিখার মতো কিছু একটা উপরে উঠতে থাকে। তখন তিনি তার নিজের মেয়েকে বলে এটা অনেক বছর ধরেই বন্ধ রাখা ছিল এবং এটা কারো আসার জন্য অপেক্ষা করছিল, কেউ যেন এসে এই টাওয়ারটাকে খুলে দেয়। এরপর সেই বিজ্ঞানী উজি এবং ইয়ংকে ভিতরে যাওয়ার জন্য বলে, আর তাদের দুজনের প্রবেশ করা মাত্রই টাওয়ারের উপরের দরজা খুলে যায়। সেখান থেকে প্রচুর আলো তাদের দিকে আসছিল। দেখে এমন মনে হচ্ছিল তারা যেন সূর্যের দরজা খুলে ফেলেছে। সাথে সাথে বাইরে থাকা সমস্ত পাথরগুলো বাতাসে ভাসতে শুরু করে, আর আমরা সেখানে অনেকগুলো মানুষের আত্মাকে দেখতে পাই। সম্পূর্ণ দরজা খোলার আগে উজির বন্ধু ডিং সেই আগুনের ক্যান্ডেলের উপরে পড়ে যায়, আর সাথে সাথে আগুনটিও নিভে যায়। এখানে আমরা এটা জানতে পারি এই সব কিছুই ক্যাপ্টেন জেনে শুনেই করেছিল। তবে তিনি কেন এসব করেছিলেন তা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে ক্যাপ্টেন উজিকে সবকিছুই বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই ফায়ার ব্যাটগুলো আবারও তাদের উপর অ্যাটাক করতে থাকে। তবে উজির বন্ধু ডিং তাদের সবাইকে বাঁচিয়ে নিজে বাদুরের সামনে দাঁড়িয়ে থাকে। যখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন সমস্ত বাদুরগুলোকে ডিং নিজের কাছে টেনে নিয়ে আসে এবং একটা গ্রেনেডকে ব্লাস্ট করে ফেলে, যার ফলে সব বাদুরগুলো সেখানেই মারা যায়। সেই সঙ্গে সঙ্গে ডিংও সেখানে মারা যায়। কিন্তু তখনও কিছু বাদুর তাদের পিছু ধাওয়া করছিল। তারা তিনজন দৌড়ে সেখান থেকে বেরিয়ে একটা ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায়। একটা বাদুর হঠাৎ করে উজিকে অ্যাটাক করে, আর উজিকে বাঁচাতে গিয়ে ইয়ং তাকে পানিতে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সে নিজেও পানিতে পড়ে যায়। কিন্তু পানিতে পড়ে যাওয়ার পরেও তারা রক্ষা পায় না, কারণ পানির নিচে থাকা বিশাল আকারের একটা মনস্টার এসে তাদেরকে অ্যাটাক করে ফেলে। এখানে উজি বেঁচে গেলেও ইয়ং কিন্তু বাঁচতে পারেনি, কারণ সেই মনস্টারটি ইয়ংকে গিলে ফেলেছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা উজিকে একটি হাসপাতালে দেখতে পাই, যেখানে ব্যুরো 749-এর ক্যাপ্টেন উজিকে বলে, আমাদের টিমের সকলেই মারা গিয়েছে, একমাত্র তুমিই সেই ব্যক্তি যে কিনা বেঁচে আছো। এসব শুনতে পেয়ে উজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ তার বন্ধু ডিং এবং তার সমস্ত সাথীরাই মারা গিয়েছিল। এসব কিছু হওয়ার পর উজি আর এই চাকরিটা করতে চাইছিল না, তাই সে একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের চাকরি খুঁজতে থাকে। এরপরে আমরা দেখতে পাই মিস্টার হং নামের একজন লোক তাকে লাইব্রেরিতে চাকরি দেন। তারা দুজন একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়। সেখানে উজি তার ছোটবেলার এক বন্ধুকে দেখতে পায়, যে সেখানে বার ড্যান্সার হিসেবে কাজ করত। অপরদিকে আমরা ব্যুরো 749 টিমকে দেখতে পাই, যেখানে আগে উজি চাকরি করত। সেখানে তারা একটি পুরনো কফিন খুঁজে পায়, আর এখানে একটা রহস্যময় বিষয় সবার সামনে চলে আসে। এখানে দেখা যায় ইয়ং এখনো জীবিত ছিল, কিন্তু তার কোনো স্মৃতি মনে ছিল না। এখানে ইয়ং এর বাবাকেও জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। তাকে মূলত দুর্ঘটনার জায়গা থেকে 1200 মাইল দূরে পাওয়া গিয়েছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত শহরকে, যা দেখে মনে হয় সেখানে কখনো কেউ ছিল না, কারণ অত্যন্ত ভয়ানক কিছু প্রাণী জায়গাটিকে দখল করে নিয়েছিল। এরপর আমরা বিজ্ঞানীকে ব্যুরো 749-এর ডিরেক্টরের সাথে কথা বলতে দেখতে পাই। এখানে তিনি ডিরেক্টরকে বলে যে এই সব কিছু তার একটা ছোট্ট ভুলের কারণে হয়েছে। তিনি ভুল করে অন্য দুনিয়ার দরজা খুলে ফেলেছিল, আর সেখান থেকে সব ভয়ঙ্কর প্রাণী এসে শহরটিকে ধ্বংস করেছে। তিনি আরো বলে যে এখন আমি এই সব কিছুকে আবারও ঠিক করতে চাই। অপরদিকে আমরা দেখতে পাই উজি লাইব্রেরিতে একটা পেপার পড়ে জানতে পারে যে বিজ্ঞানী এর আগে একবার ওই গুহায় গিয়েছিল এবং সে এই বিষয় নিয়ে একটা বইও লিখেছিল। উজি ভাবতে থাকে বিজ্ঞানী সেখানে দ্বিতীয়বার কেন গিয়েছিল। এসব জানার জন্য উজি ডেমন টাওয়ার নিয়ে রিসার্চ করতে শুরু করে, কিন্তু যখনই সে টাওয়ারটা নিয়ে রিসার্চ করছিল তখনই তার সমস্ত বডিতেই আগুন লেগে যায়। এই আগুনটা দেখতে ঠিক সেই সব বাদুরের বডিতে থাকা আগুনের মতোই লাগছিল। তখন উজির সেই বন্ধু যাকে সে রেস্টুরেন্টে দেখেছিল সে তার আগুন নেভানোর চেষ্টা করছিল, কিন্তু উজি তাকে দূরে ফেলে দেয়। এরপর সে নিজের শক্তি ব্যবহার করে রুমের সবকিছুই নিয়ন্ত্রণ করে নেয়, আর সবকিছু তখন বাতাসে ভাসতে থাকে। তখনই সেখানে লাইব্রেরির মালিক হং চলে আসে এবং সবকিছু আগের মতো করে দেয়। সেই সঙ্গে উজির বডিতে থাকা আগুনও নিভে যায়। এখন তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগছে, উজি এই শক্তি কোথা থেকে পেল? আগে তো সে আসলে একজন সাধারণ ব্যক্তি ছিল। এরপর আমরা মিস্টার হং এর মাধ্যমে জানতে পারি ফায়ার ব্যাটের আক্রমণের কারণে এই শক্তি উজির মধ্যে চলে এসেছে।
আর আমরা এটাও জানতে পারি যে মিস্টার হং কোনো সাধারণ লাইব্রেরিয়ান ছিলেন না, তিনি মূলত একজন শক্তিশালী জাদুকর। এরপরে মিস্টার হং সেই জায়গাটিকে একটা ভিন্ন জগতে বদলে দেয় এবং তাদেরকে বলে যে 10,000 বছর আগে এলিয়েনরা এখানে এসেছিল এবং তারা সেই ডেমন টাওয়ারের মাধ্যমে পৃথিবীতে নেমেছিল। অর্থাৎ ডেমন টাওয়ারই ছিল এলিয়েনদের প্রবেশ পথ। কিন্তু সেই এলিয়েনরা মানুষকেও মারতে শুরু করে, আর তাই উজির বাবা এলিয়েনদেরকে মেরে ফেলেছিলেন এবং নিজের জীবনের বিনিময়ে টাওয়ারের দরজাটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমরা কিছুক্ষণ আগের দৃশ্যেই দেখেছিলাম যে বিজ্ঞানী টিম লিডারকে বলেছিল যে তিনি নিজেই টাওয়ারের দরজাটি বন্ধ করে দিয়েছিলেন। তাই এসব এলিয়েনরা এখানে এসেছে। যেহেতু উজির বাবাই সেই দরজাটি বন্ধ করেছিলেন, তাই সেটাকে খোলার জন্য উজির বাবার রক্তের প্রয়োজন হবে, আর সেই কারণে বিজ্ঞানী উজিকে সেখান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এরপর মিস্টার হং উজিকে আরো বলে 10,000 বছর আগে যখন তার বাবা এলিয়েনদেরকে তাদের গ্রহে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন, তখন কিছু এলিয়েন এখানে লুকিয়ে থেকে যায় এবং তারা মানুষের সাথে বিয়ে করে সন্তান জন্ম দেয়। এই কারণে এই গ্রহে থাকা মানুষজন এখন অর্ধেক মানুষ এবং অর্ধেক এলিয়েন। অপরদিকে আমরা বিজ্ঞানীকে আবারও দেখতে পাই, তিনি নিজের টিম ছেড়ে কোথাও চলে যাচ্ছিলেন। তবে যাওয়ার আগে সে নিজের ঠিকানা একটা কাগজে লিখে যায়। তাই এখন তার টিম অর্থাৎ ব্যুরো 749 উজির কাছে চলে আসে যেন সে তাদেরকে বিজ্ঞানীকে খুঁজে পেতে সাহায্য করে। উজি বলে আমি কিভাবে তাকে খুঁজে বের করব। তখন টিম ডিরেক্টর তাকে বলে কিছুদিন আগে তারা ইয়ংকে খুঁজে পেয়েছিল, আর ইয়ংই তাদেরকে বলেছে যে একমাত্র উজি বিজ্ঞানীকে খুঁজে বের করতে পারবে। এ কথা বলে ডিরেক্টর সেখান থেকে চলে যান। কিন্তু ইয়ং যে এখনো জীবিত আছে এই কথা শুনে উজি অনেকটাই খুশি হয়ে যায়। এরপর উজি এই কথা লাইব্রেরিয়ান হংকে জানায় এবং সে সেখানে যাওয়ার জন্য অনুমতি চায়। হং তাকে বলে তুমি সেখানে কখনোই যাবে না, কারণ আগেরবার যখন তুমি সেখানে গিয়েছিলে তখন ডেমন টাওয়ারের দরজা খোলার কারণে কিছু এলিয়েন এখানেও চলে এসেছিল। কিন্তু উজি অনেক অনুরোধ করার পর হং তাকে সেখানে যাওয়ার জন্য অনুমতি দেয়। এরপর উজি তার বন্ধুকেও তার সাথে যাওয়ার জন্য বলে। তারপর তারা দুজন মিলে ইয়ং এর কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে উজি অনেক বেশি কষ্ট পায়, কারণ ইয়ং তাকে এখন চিনতেই পারছে না। তার অতীতের কোনো স্মৃতি তার মনে ছিল না। সে নিজেকে তাদের কাছে শার্লি বলে পরিচয় দেয়। তখন সেখানে বিজ্ঞানীর একজন ছাত্র চলে আসে, যে ছিল বিজ্ঞানীকে খোঁজার দলের একমাত্র নেতা। এরপর তারা সবাই বিজ্ঞানীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। উজি সেই লিডারকে বলে তার মনে হচ্ছে বিজ্ঞানী কোনো একটা গোপন মিশনের জন্য সেখানে গিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা সবাই সেখানেই বিশ্রাম নেয়। কিন্তু পরের দিন সকালে তারা দেখতে পায় সেখানে বড় একটা বালুর ঝড় আসছে। তারা এটা দেখতে পেয়ে সবাই দৌড়ে পালাতে শুরু করে। তবে তাদের সঙ্গে থাকা কিছু লোকজন এই ঝড়ে হারিয়ে যায়। এরপর তারা সেই শহরটায় গিয়ে উপস্থিত হয়, যেখানে মূলত সমস্ত ভয়ঙ্কর এলিয়েনরা ছিল। সবাই অবাক হয়ে সেই জায়গাটিকে দেখতে থাকে। উজি লক্ষ্য করে তার বন্ধু তার সাথে নেই, তাই সে তাকে খোঁজার অনেক চেষ্টা করতে থাকে। তখন তাদের টিমের একজন বয়স্ক লোক তাকে বলে তার বন্ধুর সাথে যদি উট থাকে তাহলে সে কখনোই পথ হারাবে না, কারণ তাদের সমস্ত উটই মরুভূমির রাস্তা ভালো করেই চেনে। অপরদিকে আমরা উজির বন্ধু এবং বাকিদেরকে দেখতে পাই, যাদের উপর সেই ভয়ঙ্কর প্রাণীরা অ্যাটাক করে এবং তাদের অনেককেই সেখানেই মেরে ফেলে। তবে উজির বন্ধু একটা সাইকেলে করে আরেকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং সে কিছুক্ষণের মধ্যেই উজির কাছে পৌঁছে যায়। বন্ধুকে দেখতে পেয়ে উজি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তার বন্ধু তাদের সবাইকে সেই ভয়ঙ্কর প্রাণীটির কথা জানায়। তখন উজি মিশন লিডারকে সেখান থেকে চলে যেতে বলে। লিডার বলে যে আমরা কখনোই এই মিশনটি ছাড়তে পারবো না, আমাদের যে করেই হোক এই মিশনটি সম্পূর্ণ করতে হবে। তিনি আরো বলেন যে আমাদের মিশন শুধু বিজ্ঞানীকেই খোঁজা নয়, বরং সেই সব প্রাণীদেরকেও খোঁজা যারা মানুষকে হত্যা করেছে। কিন্তু উজি সেখানে যেতে চাইছিল না এবং সে ইয়ংকেও তার সাথে যেতে বলছিল। ইয়ং যেতে রাজি না হলে উজি তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন লিডার বলে যে তুমি কেন ভীতুর মতো চলে যাচ্ছ? তোমার কি মনে নেই তাদের কথা, যারা সেদিন তোমার সাথে পাহাড়ে মারা গিয়েছিল? এই কথা শুনে উজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। কিন্তু যতক্ষণে তারা কথা বলছিল ততক্ষণে সেখানে সেই ভয়ঙ্কর প্রাণীটি চলে আসে। যখনই সেই প্রাণীটি তাদের উপর অ্যাটাক করতে যাচ্ছিল তখনই তারা গুলি করে সেই প্রাণীটিকে মেরে ফেলে।
কিন্তু পেছন থেকে আরেকটা প্রাণী তাদের কাছে চলে আসে, তবে গুলির কারণে সেটি সেখান থেকে পালিয়ে যায়। তখন ইয়ং প্রাণীটির পেছনে দৌড়াতে শুরু করে, আর তাকে বাঁচাতে গিয়ে উজিও তার পেছনে দৌড়ে গিয়ে একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। সেখানে তারা দেখতে পায় মানুষের লাশ উল্টো করে ঝোলানো, আর একটা বিশাল আকারের গর্তও তারা দেখতে পায়। ততক্ষণে বাইরে তাকিয়ে তারা দেখতে পায় সেই প্রাণীগুলোর সাথে আরো অনেক প্রাণী এসে হাজির হয়েছে। তারা সবাই সেই প্রাণীদের থেকে পালানোর চেষ্টা করে, আর সেই গর্তের মধ্য দিয়ে গিয়ে একটা টানেলে এসে পৌঁছায়। সেই টানেল দিয়ে সামনে এগোতে এগোতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায়, যে জায়গাটা মিস্টার হং আগে উজিকে লাইব্রেরিতে দেখিয়েছিলেন। এই জায়গাটার দেখাশোনা মিস্টার হং নিজেই করতেন। উজি সেখানে দাঁড়িয়ে আনমনে সেই সব কথাগুলো ভাবছিল। তখনই তার উপরে একটা প্রাণী অ্যাটাক করে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই শার্লি অর্থাৎ ইয়ং সেখানে চলে আসে, এবং সে প্রাণীটিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন মনে হচ্ছিল সেটা তার পোষা বিড়াল। এরপরে সেই প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপরে ইয়ং নিজের ম্যাজিক দিয়ে উজির দেহটি উপরে তুলে নেয় এবং সেখানে থাকা একটা কফিনে রাখে, আর অবিশ্বাস্যভাবে সেই কফিনের ভেতরে উজির সমস্ত আঘাতই সেরে ওঠে। এরপর উজির যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে ডেমন টাওয়ারের কাছে আবিষ্কার করে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তখন উজি দেখতে পায় যখন তারা পানির নিচে ছিল, তখন বিশাল আকারের মনস্টারটি ইয়ংকে ধরে ফেলেছিল। তবে মনস্টারটি তাকে না খেয়ে ডেমন টাওয়ারের কাছে নিয়ে আসে, আর তখনই সেখান থেকে একটা আগুনের মতো কিছু বেরিয়ে আসে, যার মধ্যে একটা আত্মা ছিল। আর সেই আত্মাটি ইয়ং এর বডিটি দখল করে নেয়, অর্থাৎ সেই আত্মাটি ইয়ং এর দেহকে নিজের রূপে রূপান্তরিত করে ফেলে। এই আত্মাটি ছিল শার্লি, আর তার দেহটি ছিল ইয়ং এর, তাই তার অতীতের কোনো স্মৃতিই মনে ছিল না। শার্লি মূলত একজন এলিয়েন ছিল, আর এই কারণে সে সমস্ত প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করতে পারত। শার্লি অর্থাৎ ইয়ং তখন সেই সব প্রাণীদের মাধ্যমে উজির বন্ধুর উপর অ্যাটাক করায়। তারা দৌড়ে গিয়ে একটা বাসের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু প্রাণীগুলো সেই বাসটাকেও ভাঙতে শুরু করে। অপরদিকে আমাদেরকে ডেমন টাওয়ারের দৃশ্য দেখানো হয়, যেখানে শার্লি উজিকে বলছে টাওয়ারের সকল দরজাই খুলে দিতে, কারণ একমাত্র উজির রক্ত দিয়েই ডেমন টাওয়ারের দরজা খোলা সম্ভব। সে আরো বলে, তুমি যদি টাওয়ারের দরজা খুলে দাও তাহলে আমি তোমার বন্ধুকে ফিরিয়ে দেব। কিন্তু উজি কোনোভাবেই তার কথায় রাজি হয় না। তখন শার্লি বলে, তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার সকল বন্ধুকেই মেরে ফেলবো। উজি জবাবে বলে, তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকেই মেরে ফেলবো, আর আমি কখনো এই ডেমন টাওয়ারের দরজা খুলবো না। এই কথা শুনে শার্লি রেগে গিয়ে উজির উপর অ্যাটাক করে এবং তাকেও তার বন্ধুর কাছে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে উজি সেই সব প্রাণীদেরকে মারতে শুরু করে। এমন সময় একটা প্রাণী উজির উপর অ্যাটাক করে, আর ঠিক যখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই শার্লি সেখানে চলে আসে এবং সকল প্রাণীদেরকে সে তাড়িয়ে দেয়, কেননা তার উজির রক্তের খুবই প্রয়োজন ছিল, তাও আবার উজির সম্মতিতে। তখন শার্লি উজিকে জড়িয়ে ধরে। এখানে দেখা যায় উজি ইমোশনাল হয়ে তাকে বলছে, তোমাকে একদমই ইয়ং এর মতো লাগছে। এরকম মিষ্টি কথার জালে ফাঁসিয়ে উজি তাকে গুলি করে দেয়, যার কারণে শার্লি সেখানেই মারা যায়। তার সাথে সাথে সমস্ত এলিয়েন এবং ডেমন টাওয়ারটিও ভেঙে পড়ে। শার্লি মৃত্যুর আগে তাকে বলে, একমাত্র তোমার পক্ষেই সম্ভব ছিল আমাকে মারার, কিন্তু যেহেতু উজি শার্লিকে গুলি করেছিল তাই ইয়ংও তার সাথে মারা যায়। তবে উজি হার মানতেই চাইছিল না, তাই সে ইয়ংকে হংয়ের চেম্বারে নিয়ে যায়, যেখানে মূলত কফিনের ভেতরে রেখে মৃত মানুষকে জীবিত করা যেত। এরপর উজি ইয়ংকে কফিনের ভেতরে রাখে। এখানে আমরা ইয়ং এর অতীত সম্পর্কে জানতে পারি। ইয়ং এর মা ছিল একজন এলিয়েন, যিনি একজন মানুষকেই বিয়ে করেছিলেন। মানুষকে বিয়ে করার কারণে ইয়ং এর শরীরে মানুষ এবং এলিয়েনের দুটি রক্তই ছিল, তাই সে যে কোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারত। একদিন যখন সে একটা পাখিকে জীবিত করছিল, তখন তার মা তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু ইয়ং ভুল করে পাখিটিকে জীবিত করে ফেলে। মেয়ের এই কর্মকাণ্ডের কারণে তার মা সেখানেই মারা যায়, কারণ এলিয়েন প্রধান তার মাকে একটা অভিশাপ দিয়েছিল, যদি তিনি বা তার বংশধর কখনো মৃত প্রাণীকে জীবিত করার চেষ্টা করে তাহলে সেদিনই তিনি মারা যাবেন। আর এই অভিশাপের সমাধান খুঁজতেই বিজ্ঞানী সেই ডেমন টাওয়ারকে খুঁজে বের করেছিলেন। এরপরে আমরা জানতে পারি প্রথম মিশনে যখন তারা সবাই বরফের পাহাড় থেকে পড়ে গিয়েছিল, তখন সবারই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু ইয়ং নিজের শক্তি ব্যবহার করে সবাইকে বাঁচিয়েছিল। নিজের শক্তি দিয়ে অন্যদেরকে বাঁচাতে গিয়ে সে দুর্বল হয়ে পড়ে। শেষে দেখা যায় উজি অনেক চেষ্টা করে ইয়ংকে বাঁচাতে পারেনি। ইয়ং মারা যাওয়ায় উজি অনেক বেশি কষ্ট পায়।
এবং সে সেই জায়গা থেকে চলে যায়। সবশেষে আমাদের সেই বিশাল প্রাণীটিকে আবারও দেখানো হয়, যেটা তখনও মারা যায়নি। আর এই দৃশ্যর মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।